স্কুলের সবথেকে সুন্দরী মেয়ে সেরিনা আমার বাবার সুপারমার্কেটে চুরি করছিল এবং আমি এই সব কিছু আমার ফোনে ভিডিও করে নিয়েছিলাম। যেই সে বুঝতে পারল সে ধরা পড়ে গেছে, সে পালানোর চেষ্টা করল। আমি হাত বাড়িয়ে তার ব্যাকপ্যাক ধরে ফেললাম। হে সেরিনা, তুমি ধরা পড়ে গেছ। তার চোখের আতঙ্ক আর ভয় দেখে আমি তাকে টেনে পেছনের স্টোরেজ রুমে নিয়ে গেলাম, যেখানে কেউ দেখতে পাবে না। সেরিনা তার ব্যাকপ্যাক বুকের সাথে জোরে চেপে ধরে অসহায়ভাবে কোনায় সিটিয়ে গেল। পৃথিবীটা খুব ছোট সেরিনা, এই স্টোরটা আমার বাবার। তুমি নিশ্চয়ই চাও না যে তোমার টিচার আর ক্লাসমেটরা এই বিষয়ে জানতে পারুক, তাই না? তো ব্যাগ খালি করো। অথবা তুমি কি চাও যে আমি নিজেই সেটা করি? সেরিনা ওপরের দিকে তাকাল। তার চোখে জল চিকচিক করছিল, কিন্তু সে কাঁদল না। সে একটা শব্দও উচ্চারণ করল না। সে শুধু তার ব্যাগ খুলল এবং 3 প্যাকেট সস্তা পাউরুটি বের করে আনল। আমি মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। পাগল মেয়ে, তুমি যা চুরি করেছ তাই দোকানের সবচেয়ে সস্তা পাউরুটি। যদি চুরিই করতে হতো তবে অন্তত ভালো কিছু করতে, কোনো ড্রামস্টিক, সসেজ বা অন্য কিছু নিতে পারতে। সে বলল, আমি শুধু 3টে পাউরুটি নিয়েছি, আর কিছু না। আমার ব্যাগে আর কিছু নেই। সে সত্যি বলছিল। সিকিউরিটি ফুটেজেও দেখা গেছে সে শুধু ওই 3টেই নিয়েছিল। কিন্তু আমি সেরিনাকে এখনই যেতে দিতে পারছিলাম না, কারণ আমার আগের জীবনে, অর্থাৎ পাস্ট লাইফে, ঠিক এই দিনেই আমি সেরিনাকে চুরি করতে দেখেছিলাম। সে আমার ক্লাসমেট ছিল, তাই তাকে লজ্জা থেকে বাঁচাতে আমি তখন না দেখার ভান করেছিলাম। কিন্তু পরের দিন আমি ক্লাসে খবর পাই যে একটি গাড়ি দুর্ঘটনায় সেরিনার মৃত্যু হয়েছে। সেই দুর্ঘটনা স্টোর থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই হয়েছিল। আমি মনে মনে ঠিক করে নিয়েছি, আজ রাতে আমি তাকে কোনো মতেই যেতে দেব না। যতক্ষণ সে আজকের দিনটা বেঁচে পার করে, ততক্ষণ সে চাইলে এই স্টোর রুমেই থাকতে পারে। এই ভেবে আমি তার ব্যাগটা নিয়ে নিলাম এবং ভান করলাম যে আমি তাকে বিশ্বাস করছি না। আমি টেবিলের উপর সব উপুড় করে দিলাম। টেক্সট বুক, পেন, একটা পুরানো পেন্সিল কেস আর একটা সাদা মতন কিছু। সেরিনার মুখ লাল হয়ে গেল। সে ঝটপট এগিয়ে এসে ওটা কেড়ে নিল এবং নিজের ব্যাগে ঢুকিয়ে দিল। ব্যাগটা আমার থেকে দূরে টানতে গিয়ে ব্যাগের স্ট্র্যাপ ছিঁড়ে গেল। সে রাগে আমার দিকে তাকিয়ে রইল। ব্যাস এটুকুই? শুধু 3টে পাউরুটি? আমি ছেঁড়া ব্যাগটা টেবিলের উপর ছুঁড়ে ফেললাম। তোমার কি মনে হয় আমাকে বোকা বানানো এত সহজ? তোমার স্লিভও ফোলা মনে হচ্ছে। আর কি লুকোচ্ছ? সেরিনা মাথা নিচু করে পিছিয়ে গেল। কিছু না, আমি ধমক দিয়ে বললাম। নিজে জিপার নামাও, আমাকে বাধ্য করো না, নয়তো কাল পুরো স্কুল জেনে যাবে যে ক্লাসের টপার সেরিনা শপ লিফটিং করতে গিয়ে ধরা পড়েছে। সেরিনা ঘাবড়ে গেল। তার চোখে জল চলে এলো। কিছু বলো না, তুমি যা বলবে আমি তাই করব। সে ধীরে ধীরে জিপার নিচে নামালো। ভেতরে আমি একটা টি শার্টের কলার দেখতে পেলাম, যা বারবার ধোয়ার ফলে পুরানো ও ফিকে হয়ে গেছে। আমি তাকে দেখছিলাম। আমরা একে অপরের খুব কাছে ছিলাম। সেরিনার গালে একটা অদ্ভুত লাল আভা ছড়িয়ে পড়ল। সে দ্রুত অন্যদিকে তাকাতে লাগল। সে বলল, আমি মিথ্যে বলছি না, ওটা শুধু 3টে পাউরুটি ছিল। আমি ওগুলো ফেরত দিয়ে দিয়েছি। এখন কি আমি যেতে পারি? আমি তাকে থামানোর জন্য আর কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। সে দরজার দিকে এগোতে লাগল। আমি এখনও তাকে দেখছিলাম। আমরা আগের চেয়েও বেশি কাছাকাছি ছিলাম। আমার চোখের সামনেই সেরিনার গালে একটা অদ্ভুত লাল আভা ছড়িয়ে পড়ল। তারপর সে দ্রুত অন্যদিকে তাকাতে লাগল। সে বলল, তোমার বলাতে কিছু যায় আসে না, ওটা আমি ঠিক করব। সেরিনা লজ্জার বিরক্তিতে নিজের মাথা ঘুরিয়ে নিল। সে বলল, আমি মিথ্যে বলছি না, ওটা শুধু 3টে পাউরুটিই ছিল। আমি ওগুলো ফেরত দিয়ে দিয়েছি। এখন কি আমি যেতে পারি? এই মোড়ে দাঁড়িয়ে আমি তাকে থামানোর মতো আর কোনো বিশেষ কারণ খুঁজে পাচ্ছিলাম না। এটা দেখে যে আমি কোনো জবাব দিচ্ছি না, সে দরজার দিকে এগিয়ে যেতে লাগল। আমি বললাম, দাঁড়াও। সেরিনা ভয় পাওয়া অবস্থায় পেছন ফিরে তাকালো। আমি জিজ্ঞেস করলাম, তোমার কি খুব খিদে পেয়েছে? এই প্রশ্নে সেরিনা নিচের দিকে তাকাতে লাগল। সে কিছুই বলল না। আমি বললাম, আগে কিছু খেয়ে নাও, তারপর তুমি যেতে পারো। আমি পাউরুটির প্যাকেটটা ছিঁড়ে ফেললাম। এখন এটা খোলা হয়ে গেছে, তাই এটা আর বিক্রি করা যাবে না। এটা নিয়ে নাও। কয়েক সেকেন্ড কেটে গেল। সেরিনা ধীরে ধীরে পাউরুটিটা তার ঠোঁটের কাছে আনলো এবং একটা ছোট কামড় দিল। তারপর আরও একটা এবং আরও একটা। সে খুব দ্রুত খেতে শুরু করল। এটা দেখে আমার মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটে উঠল। কিন্তু হঠাৎ করেই তার চোখে জল চলে এলো। সে কাঁদছে। যখন থেকে আমি তাকে ধরেছিলাম এবং তার ব্যাগ তল্লাশি করেছিলাম, তখন পর্যন্ত সে এক ফোঁটা চোখের জলও ফেলেনি। কিন্তু যেই পাউরুটিটা তার মুখে পৌঁছল, সে আর নিজেকে সামলাতে পারল না। আমি তাকে চুপচাপ দেখছিলাম এবং তার হাতে পাউরুটির আরও একটা টুকরো ধরিয়ে দিলাম। আমি জানি না তার পরিবারে এমন কি চলছে যে একজন মডেল স্টুডেন্টকে সুপারমার্কেট থেকে পাউরুটি চুরি করতে বাধ্য হতে হচ্ছে। খাওয়ার পর সেরিনা একটি কাগজের টুকরোয় খুব দ্রুত কিছু একটা লিখল এবং গম্ভীর মুখে সেটি আমার হাতে ধরিয়ে দিল। তাতে লেখা ছিল, 30
30 অগস্ট 2023 সেরিনার ওপর লিওনের 3টি পাউরুটি ধার রইল। আমি সেই নোটটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তার হাতের লেখা দেখা মাত্রই আমার হঠাৎ সবকিছু মনে পড়ে গেল। যখন আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের জন্য দাঁড়িয়েছিলাম তখন ক্লাসের 52 জন ছাত্রের মধ্যে একমাত্র যে ভোটটি আমি পেয়েছিলাম সেটি সেরিনা দিয়েছিল, ক্লোই দেয়নি। আমি সবসময় এটাই ভেবে এসেছিলাম যে ওই ভোটটা ক্লোইর ছিল। আমি একবার ক্লোইকে এই ব্যাপারে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু সে হ্যাঁ বা না কিছুই না বলে বিষয়টাকে একটা রহস্য বানিয়ে রেখেছিল। আমি সেরিনাকে বললাম, সেরিনা, তোমার কি মনে হয় এই চিরকুটটা লিখলেই সব মিটে গেল? সে বলল, তবে তুমি কি চাও? আমি তোমার ব্যাগটা নষ্ট করেছি, আমি ওটা বদলে দিচ্ছি। আমি বললাম, তোমার এটা দরকার নেই, ওটা ঠিক করা যাবে। সে বলল, আমি ঠিক করছি যে আমি কারোর ধার রাখতে পছন্দ করি না। এই বলে আমি সেরিনাকে ব্যাকপ্যাক ডিসপ্লে এরিয়ার দিকে নিয়ে গেলাম। সেরিনার নজর সাথে সাথেই একটা গোলাপি ব্যাকপ্যাকের ওপর গিয়ে স্থির হল। যেভাবে সে ওটার দিকে তাকাচ্ছিল তাতেই সবকিছু পরিষ্কার বোঝা যাচ্ছিল। ওই গোলাপি ব্যাগটাও আমার কাছে খুব পরিচিত লাগছিল। তখনই আমার মনে পড়ল যে আমার নিজের ব্যাকপ্যাকটাও ঠিক একই স্টাইলের, শুধু ওটা নীল রঙের। আমি ওটা হুক থেকে নামিয়ে নিলাম। এই নাও, এটা তোমার। সে বলল, আমার এটা চাই না, আমার ব্যাগ তো আগে থেকেই ভাঙা ছিল। আমি বললাম, অবশ্যই তুমি মানা করতে পারো, যদি চাও যে পুরো স্কুল জেনে যাক আজ কি হয়েছে। সেরিনার কাছে আর কোনো রাস্তা ছিল না। সে খামোশ হয়ে ব্যাগটা নিয়ে নিল, কিন্তু সাথে সাথেই সে তার নোটটা বের করল এবং তাতে একটা নতুন লাইন যোগ করল। সেরিনার ওপর লিওনের একটি গোলাপি ব্যাকপ্যাক ধার রইল। আমি বললাম, যেহেতু তুমি হিসেব রাখছই তবে 1 সেকেন্ড আর দাঁড়াও। আমি তার হাতে একটা গোলাপি পেন্সিল কেস ধরিয়ে দিলাম। সে বলল, আমার এটা চাই না। আমি আবার বললাম, যদি না চাও যে আজকের কথা সবাই জানুক? সে বলল, আমার কাছে এই সবকিছুর দাম শোধ করার মতো টাকা নেই। আমি বললাম, আমি তোমার কাছে টাকা চাইছিও না, হয়তো শোধ করার অন্য কোনো উপায় ভেবে নেব। সেরিনা নিজের মাথা নিচু করে নিল। তার মুখে বিভ্রান্তি আর সন্দেহ ছিল। আমাকে হাসতে দেখে সে সাথে সাথে নজর সরিয়ে নিল। সে ধীরে ধীরে বিড়বিড় করে বলল, অন্য কোনো উপায়? আমি সেরিনার সাথে স্টোরের সামনের দিকে এগোতে থাকলাম, কিন্তু যখনই আমরা একটা বিশেষ গলিতে পৌঁছলাম সেরিনা লজ্জায় উল্টো দিকে ঘুরে পালানোর চেষ্টা করলাম। আমি বললাম, ওখানেই দাঁড়াও, যদি না চাও আজকের কথা স্কুলে ছড়িয়ে পড়ুক। সে বলল, আমি মনে করিয়ে দিই আমি একজন ট্রাভেল মেকার, আর আমার মতো মানুষের কোনো সীমা থাকে না। সে বলল, আমার এটা চাই না, সত্যি চাই না। আমি বললাম, এটা রাখো, এই সব কিছুর হিসেব থাকবে। সেরিনা শেষ পর্যন্ত মেনে নিল। আমি বললাম, ঠিক আছে, এখন তুমি যেতে পারো। বাড়ি যাওয়ার সময় ট্রাফিকের খেয়াল রেখো, সহি সালামত পৌঁছাও। কাল স্কুলে সেভাবেই আসবে যেমন রোজ আসো। যতক্ষণ তুমি ঠিক থাকবে আমি এমন ভান করব যেন আজ কিছু হয়নি, বুঝেছ? সেরিনা বুঝতে পারছিল না আমি কেন এসব বলছি, কিন্তু সে এতটুকু বুঝেছিল যে এর পেছনে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। ঠিক তখনই ক্লোই তার 2 বান্ধবীর সাথে স্টোরের ভেতরে ঢুকল। আমি সেরিনাকে বললাম, 1 সেকেন্ড এখানে দাঁড়াও। ক্লোই বলল, বাহ লিওন, নিজের দিকে তাকাও। এখন তুমি সেরিনার সাথে কথা বলছো? আমাকে বলো তো তোমার কাকে বেশি সুন্দর লাগে, একে নাকি আমাকে? আমি তাকে শূন্য দৃষ্টিতে দেখলাম। ক্লোইর বান্ধবী বলল, সত্যি কি তোমার ক্লাসমেটের ফ্যামিলির সুপারমার্কেট এটা? এটা তো অনেক বড়। ক্লোই বলল, অবশ্যই, যাও, যা মন চায় নিয়ে নাও, টাকা দেওয়ার কোনো দরকার নেই। ক্লোইর কথা শুনে ওই মেয়ে দুটো পিছিয়ে গেল না। তারা শেলফ থেকে নিজেদের পছন্দের জিনিস নিতে শুরু করল। শীঘ্রই তারা এক গাদা চিপস আর স্ন্যাক্স নিয়ে হাসি খুশি মুখে ফিরে এলো। সে কাউন্টারে স্তূপ করে দেয়। এর দাম 500 ইউয়ান হয়েছে। ক্লোই বলেছিল যে আমাদের টাকা দেওয়ার দরকার নেই। ল্যান, তোমার মানে কি? তুমি কি এখানে শপিং করতে আসোনি? এগুলো তো সামান্য কিছু স্ন্যাক্স, এটা খুব বেশি কিছু না, তাই না? বেশি না হলে তুমি এর দাম মিটিয়ে দিতে পারো, তাই তো? সেরিনা অবাক হয়ে এইসব দেখছে। সে অনুভব করতে পারছে যে আজ আমি একটু বদলে গেছি। ক্লোই একদম স্তব্ধ হয়ে যায়। তারপর তার মাথায় একটা চিন্তা আসে, এটা কি এই জন্য যে তুমি গতকাল আমাকে মলে ব্র্যাডের সাথে দেখেছিলে? ল্যান, ওর সাথে দেখা হওয়াটা নেহাতি একটা কাকতালীয় ব্যাপার ছিল। তুমি এত সংকীর্ণ মনা কেন হচ্ছ? এর সাথে এই কথার কি সম্পর্ক? যে জিনিসগুলো নিয়েছ তার দাম দেওয়া তো একটা মামুলি ব্যাপার। সেরিনা, তোমার কি তেমন মনে হয় না? সেরিনা নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। তার মনে হয় এই ঝামেলায় জড়ানো ঠিক হবে না। থাকবে ক্লোই, আমাদের এমনিতে খুব একটা খিদেও ছিল না। ল্যান, তুমি এর জন্য পস্তাবে। এই বলে ক্লোই তার বান্ধবীদের সাথে যাওয়ার জন্য ঘোরে। ওখানেই থামো, সবকিছু যেখান থেকে তুলেছিলে ঠিক সেখানেই রেখে এসো, না হলে আমাকে মনে করিয়ে দিতে হবে যে আমি কি করতে পারি। ওর 2 বান্ধবী স্কুলে আমার বদনামের গল্প শুনেছিল, তাই তারা তাড়াতাড়ি করে সব জিনিসপত্র যথাস্থানে ফেরত রাখতে শুরু করে। কাজ শেষ হতেই তারা ক্লোইর দিকে ছুটে যায়। ক্লোই, চলো এখান থেকে যাই। ল্যান, আমি আজকের এই ব্যবহারের জন্য তোমাকে কোনোদিন ক্ষমা করব না। সেরিনা আমার পাশেই দাঁড়িয়ে সব দেখছে। পুরো ব্যাপারটা বুঝতে তার একটু সময় লাগে। গত বছর যখন আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ ভোটের জন্য দাঁড়িয়েছিলাম তখন আমাকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ। সেরিনার মুখের ভাব মুহূর্তেই বদলে যায়, যেন সে এটা একেবারেই আশা করেনি। কয়েক সেকেন্ডের মধ্যেই তার মুখ লাল হয়ে যায় এবং সে প্রায় দৌড়াতে দৌড়াতে দরজার বাইরে চলে যায়। ধীরে চলো, সাবধানে হাঁটো, রাস্তায় দৌড়িও না, না হলে কাল স্কুলে তোমার নামে কমপ্লেন করে দেব। সেরিনা দ্বিধাভাবে পিছন ফিরে তাকায়, কিন্তু তবুও নিজের গতি কমিয়ে দেয়। পরের দিন সকালে আমি সরাসরি ক্লাসের দরজায় পৌঁছাই
এবং দেখি যে সেরিনা নিজের সিটে নিরাপদে বসে আছে, তার কিচ্ছু হয়নি। আমি এতটাই স্বস্তি পাই যে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। সেরিনা আমার দিকে একদৃষ্টে তাকায় এবং তার গাল গোলাপি হয়ে ওঠে। সে মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। ল্যান, তোমার কি মনে হয় স্কুলের প্রথম দিনেই দেরি করে আসছ? গিয়ে বসো, তোমার সাথে আমি পরে বুঝে নেব, মিশ্র বললেন। সেরিনা, যদি পিছনে বসে দেখতে অসুবিধে হয় তবে একবার বলো, আমি তোমাকে সামনে শিফট করে দেব। একদমই না, আমার আপত্তি আছে। আপত্তি আছে? ল্যান, তুমি নিজেকে কি মনে করো? সিটগুলো রেজাল্টের ভিত্তিতে দেওয়া হয়। সেরিনার গত ফাইনাল পরীক্ষা শুধু ফ্যামিলি এমার্জেন্সির কারণে মিস হয়েছিল। তোমার কি সত্যি মনে হয়েছে যে তোমার মতো নিচ থেকে সেকেন্ড হওয়া ছেলে কোনোদিন তার পাশে বসবে? আমি সতর্ক করছি, ক্লাস চলাকালীন তাকে বিরক্ত করবে না। যদি আমি ধরি তবে তোমাকে পুরো স্কুলের সামনে স্টেজে দাঁড় করিয়ে রাখব। তার দরকার পড়বে না মিশ্র, আমি মান্থলি এক্সামে নিজের সিট নিজেই অর্জন করে নেব। ঠিক আছে, ঠিক আছে। সেরিনা, তুমি সাহস হারিও না। ল্যান যদি তোমাকে বিরক্ত করে তবে আমাকে জানিও। বিরক্তি? বিরক্তি কাকে বলে? আমি হাত বাড়িয়ে সেরিনার বাঁধতে আঙুল দিয়ে টোকা দিই। পোক? এটাও কি বিরক্তির মধ্যে গণ্য হবে? তার গাল মুহূর্তেই লাল হয়ে যায়। সে ঝটকা দিয়ে নিজের মাথা অন্যদিকে ঘুরিয়ে নেয়। আমি এক ব্যাগ গরম গরম স্টিমড পোর্ক বান বের করি এবং সেরিনার দিকে এগিয়ে দিই। ব্রেকের সময় এগুলো খেয়ে নিও, পেট ভরে খেয়ে নাও। আমার এগুলো চাই না। তোমার মানা করার সাহস হয় কি করে? তুমি কি চাও যে আমি আমার অর্ধেক হুমকি পূর্ণ করি? সেরিনা বাধ্য মেয়ের মতো বানের ব্যাগটা নিয়ে নেয়। সেদার সেই সুন্দর চোখ দুটো দিয়ে আমার দিকে এমনভাবে তাকায় যাতে বিরক্তি আর অসহায়তা দুটোই মিশে আছে। এই তো লক্ষ্মী মেয়ে, ঠিক যেমনটা বলা হয়েছে তেমনটাই করো। সময় পেরিয়ে যায় এবং অবশেষে ঘণ্টা বাজে। সেরিনা, ওই বানগুলো খেয়ে নাও। আমার খিদে নেই। তাহলে আমাকে বলো, তুমি ব্রেকফাস্ট করেছিলে? আমি ব্রেকফাস্ট করি না। এখনই খাও, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। সেরিনা আমার দিকে তাকায়, তারপর ইতস্তত বোধ করে একটা বান ঠোঁটের কাছে নিয়ে যায় এবং ছোট্ট একটা কামড় দেয়। বানের স্বাদ জিভে লাগতেই ও চোখ দুটো চকচক করে ওঠে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো বানটা শেষ হয়ে যায়। আমি নিঃশব্দে তৃপ্তির সাথে ওকে দেখি। দ্বিতীয় বানটা শেষ করার পর ব্যাগে আরও দুটো বাকি থাকে। সেরিনা ওগুলোর দিকে তাকায়, এক মুহূর্তের জন্য দ্বিধা করে এবং তারপর চুপচাপ ওগুলো ব্যাগের ভেতর রেখে দেয়। আমার পেট ভরে গেছে, বাকিগুলো আমি লাঞ্চে খাবো। আমি বলেছি ওগুলো খাও, বাহানা বানানো বন্ধ করো। সেরিনা আমার দিকে তাকিয়ে থাকে। এক মুহূর্তের জন্য মনে হয় যেন সে পাল্টা জবাব দেবে। সে এখনও আমার দিকে তাকিয়ে আছে। এভাবেই তাকিয়ে থাকো, আর আমি। ওর মুখের ভাব কোমল হয়ে যায়, যেন সে কোনো নিঃশব্দ মিনতি করছে। এরপর সে মুখ বুজে তৃতীয় বানটা খেতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে ক্লোইস ক্লাসে ঢোকে। আজকের আবহাওয়াটা কত সুন্দর, ট্র্যাকে হাঁটার জন্য একদম পারফেক্ট, তাই না ল্যান? ল্যান, বাইরে এসো, আমার তোমার সাথে কথা আছে।